শোনা যাচ্ছে? Yes, হ্যাঁ sir. স্যার। Okay, হ্যাঁ স্যার। ঝট করে চলে গেল না। দেখো, which of the following process does not occurs at interface of the phases? ক্রিস্টালাইজেশনটা কোথায় হয় বলো তো? ক্রিস্টালাইজেশনটা একদম পুরো জিনিসটাকে নিয়ে হয়, মানে কোনো একটা সাবস্টান্স যখন ক্রিস্টাল হবে তখন পুরোটা প্রেসিপিটেট করে যায়, ঠিক আছে? অর্থাৎ এটা আমাদের কি নয়, ইন্টারফেস নয়। কারণ ধরো সলিউশনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরাইড নিজেদের মধ্যে প্রেসিপিটেশন করবে, কোনো ফেজে পড়বে না, ঠিক আছে? এবার কি রয়েছে? হেটারোজিনিয়াস ক্যাটালিসিস, হোমোজেনিয়াস ক্যাটালিসিস, কোরেশন। কোরেশন ব্যাপারটা কি? কোরেশন রাস্টিং, ঠিক আছে? রাস্টিং। হ্যাঁ, রাস্টিং যেরকম হয় একদম সেম ওইটাই হয় কোরেশন, ঠিক আছে? এবার কি হোমোজেনিয়াস ক্যাটালিসিসে কি হয়? নিজেদের মধ্যে হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ডাজ নট অকার অ্যাট দ্য ইন্টারফেস। কারণ এখানে ইন্টারফেস কি করে হবে? কারণ নিজেরাই যদি হোমোজেনিয়াস মানে কি নিজেদের মধ্যে, ঠিক আছে? তাহলে ওখানে ইন্টারফেস কোথা থেকে আসবে? ইন্টারফেস বলতে তো একটা সাবস্টেন্সের সঙ্গে আরেকটা সাবস্টেন্সের মাঝামাঝি কিছু একটা হবে, তাই না? মানে দুটো সাবস্টেন্স আসতে হবে পাশাপাশি। তাহলে হোমোজেনিয়াস ক্যাটালিসিসে কি হবে না? ইন্টারফেস নেই, বুঝলে? Yes, sir. ইন্টারফেস তার মধ্যে থাকবে না হোমোজেনিয়াস ক্যাটালিসিসের মধ্যে, কারণ তারা নিজেরাই সব কিছু, অর্থাৎ তাদের মধ্যে দুটো সাবস্টেন্স হলে তবেই তো ইন্টারফেস আসবে, ঠিক আছে? অর্থাৎ আনসার হলো এটা হোমোজেনিয়াস ক্যাটালিসিস। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি আছে? অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইন দ্য প্রসেস, দেখো কি আছে বললাম, দেখো কি লিখেছি, অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইন দ্য প্রসেস অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশনের ব্যাপারটা কি হয় বলো দেখি? অ্যাডজর্পশনে কি হয়? অ্যাডজর্পশন কোথায় হয়? সারফেসে। Sir, at surface. Yes, sir. হ্যাঁ, Sir, at the surface. অ্যাট দ্য সারফেস। তাহলে সেখানে আমাদের ডেল্টা এইচ এনথালপি সেটা কিরকম হবে বলো দেখি? The delta H. বি, হ্যাঁ হ্যাঁ, অপশন বি। কেন কেন কেন? অর্থাৎ এটা আমাদের অ্যাডজর্পশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, তাই না? সেটা বুঝতে হবে তো। Yes, sir. ক্ষিতেশ, অনামিতা বলো, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক এটা তো বলো। অ্যাবজর্পশন এক্সোথার্মিক। হ্যাঁ, এক্সোথার্মিক। এক্সোথার্মিক বলছি, ঠিক আছে? তার মানে সেটা এক্সোথার্মিক হোক এন্ডোথার্মিক হোক, তাহলে সবসময় কি এন্ডোথার্মিক না এক্সোথার্মিক হয়? মানে আমাদের হিট No, sir. হিট রিলিজ। ফ্রিজ অপশন কেমিজ অবজর্পশন, সেখানে আমাদের হিট একটুখানি রিলিজ হয় না, ও ঠিকই বলেছে, কিন্তু ব্যাপারটা হলো সেটা কার সঙ্গে সমান? এটা কি টি ডেল্টা? দেখো ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ঠিক আছে? এবার অ্যাডজর্পশন যখন হয় তখন তো আমাদের কি দেখতে পাই? ডেল্টা জিটা জিরো হয়ে যায়। কেন ডেল্টা জিটা জিরো হয়ে যায়? ইকুইলিব্রিয়াম হয়ে যায় তো, Yes, sir. বুঝলো তো? তার মানে ডেল্টা ইজ ইকুয়াল টু টি ডেল্টা এস, হ্যাঁ স্যার। ঠিক আছে? কারণ একটা ইকুইলিব্রিয়াম চলে আসে, যে কোনো দেখবে যে একটা ওই যে আমরা বলেছিলাম এরকম যে একটা চেয়ারের উপরে ধুলো জমছে, কিন্তু ধুলোটা আর কি হচ্ছে না, উড়েও যাচ্ছে না, খুব জোরে দিলে যাবে। এই নর্মালি এই যে ধুলো জমে থাকাটা, সেটা কি একটা ইকুইলিব্রিয়াম, সারফেসের সঙ্গে একটা ইকুইলিব্রিয়াম চলে আসছে, অর্থাৎ ডেল্টা জিটা জিরো হয়ে যাচ্ছে, বোঝা গেছে? অর্থাৎ এই কারণে আমরা এখানে এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি, অর্থাৎ এটা হলো আমাদের 2, অপশন 2 ইজ কারেক্ট, ঠিক আছে? পরে কোশ্চেন করছি, দেখো যে হুইচ অফ দ্য ফলোইং, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং, দেখো কি দিয়েছি আমরা? ফলোইং গ্যাস গ্যাস। interface cannot be obtained
Gas, gas. হুইচ অফ দ্য ফলোইং ইন্টারফেস, কোনটা কোনটা? গ্যাস গ্যাস, তাই তো? কারণ গ্যাস এবং গ্যাস এটা তো হোমোজিনিয়াস হয়ে গেল, মিশে যাবে, Yes, sir. Hmm. Yes, sir. এটা মিশে যাবে, এটা বোঝা গেছে? গ্যাস গ্যাস। Hmm. তারপরে বিকজ গ্যাস গ্যাস ফর্ম হোমোজিনিয়াস কম্পোজিশন, ঠিক আছে? এবারে কি হবে? এরপরেরটা দেখো, দ্য টার্ম জবশন স্ট্যান্ডস ফর, এটাও তো সেই অ্যাডজর্পশন অ্যাডজর্পশন হ্যাঁ স্যার, অ্যাডসর্পশন অ্যাবজর্পশন। দুটোই, ঠিক আছে? হুম অর্থাৎ জবশন আমরা কার জন্য ইউজ করি? অ্যাডজর্পশন অ্যান্ড অ্যাবজর্পশন দুটোর জন্য ইউজ করি, ঠিক আছে? দেন আমরা করে নেই, দেখো, এক্সটেন্ট অফ ফিজিক্স অবজারশন অফ এ গ্যাস ইনক্রিজ উইথ, কি করলে ইনক্রিজ করবে? কি করে So increase in temperature. টেম্পারেচার। টেম্পারেচার ফিজিক্স অবজারশন ইনক্রিজ করে নাকি? তাও স্যার ফিজিক অবজারপশনের তো ইয়েটা এক্সটেন্ট দেখে অফ নিই আমি। ফিজিক্স অবজারশন, দেখো, But ফিজিক extent of- অবজারপশনটা যেন কি ছিল? হ্যাঁ, ওটা একটু কি যেন ফিজিক অবজারপশনটা? আরে ফিজিক্যালি অ্যাবজর্পশন অ্যাড হয়ে গেল, ও আচ্ছা। টেনে নিল, মানে তাহলে সেখানে টেম্পারেচার বাড়লে তো দৌড়াবে, তাহলে অ্যাবজর্ব হবে কি করে? তাই না? দেখো, তোমাকে আমি বললাম, তোমাকে যদি হাই টেম্পারেচার দেই, তুমি তো ছুটতে থাকবে, আরে কোথায় ঠান্ডা আছে এরকম, তাই না? আর যদি তোমাকে হ্যাঁ। দেওয়া হয়, তুমি কি করে চুপ করে বসবে, পাওয়ারে আবার শীত লাগছে রে, বসে পড়ছো, তাই না? এইটা ব্যাপারটা এইরকম ভাবো। আর অ্যাডজর্পশন তো ঠিক এরকম, যে একটা সারফেসের উপরে অ্যাডজর্ব হচ্ছে, মানে টেম্পারেচার বাড়লে কিন্তু সেটা হবে না, বোঝা গেছে? টেম্পারেচার বাড়লে হ্যাঁ মলিকুলগুলো দৌড়াবে, এটা বোঝা গেছে? Yes, sir. Okay. ঠিক আছে, চলছে। দেখো, তাহলে এক্সপ্লেনেশন আমরা দিয়ে রেখেছি এখানে, হ্যাঁ, যে সিন্স অ্যাডজর্পশন, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে সলিড গ্যাস যাই হোক না কেন, যাই হোক প্রসেস এক্সোথার্মিক, তাহলে এটা তো অনামিকা যেমন বললো যে এটা সবসময় এক্সোথার্মিক হয়, সেটা ঠিক। তাহলে আমরা যদি আবার টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে লাটসিয়াল প্রিন্সিপাল অনুসারে কি হবে? ডিক্রিজ হয়ে যাবে, তার মানে ডিক্রিজ অফ টেম্পারেচারে আমাদের অ্যাডজর্পশন ইনক্রিজ করবে, এই তো বোঝা গেছে? পরেরটা দেখো, extent of adsorption of adsorbate, ঠিক আছে, from solution phase increase with, কি হবে? extent of adsorption of adsorbate, হ্যাঁ, অ্যাবজর্বেটের অ্যাডজর্পশনটা সলিউশন ফেজ থেকে ইনক্রিজ হবে কখন? স্বাভাবিক কারণে দেখো, ফার্স্টে অপশনটা আমরা দিয়েছি এরকম, ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ অ্যাডসরবেট ইন সলিউশন। স্বাভাবিক কারণে তুমি যদি অনেক, ধরো তুমি যেটা অ্যাডজর্ব করাবে তার অ্যামাউন্ট যদি বাড়িয়ে দাও, তাহলে স্বাভাবিকভাবে অ্যাডজর্পশনটা বাড়বে, তাই না? Yes, sir. এইটা ডিক্রিজ ইন সারফেস এরিয়া, এটা না, যদি সারফেস এরিয়া বাড়তো তাহলে হতো, তাই না? সারফেস এরিয়া যদি কমে যায় তাহলে অ্যাডজর্পশন বাড়বে কি অনামিকা? না স্যার। না, অর্থাৎ সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি অ্যাডজর্ব হবে, কিন্তু আমাকে এখানে দিয়েছে ডিক্রিজ ইন সারফেস এরিয়া, তাহলে এটা হবে না। ডিক্রিজ ইন অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেটের পরিমাণে যদি কমে যায় তাহলে অ্যাডজর্পশন বাড়বে কি করে? আবার টেম্পারেচার ইনক্রিজ করলে তো এই যে আমরা এতক্ষণ ধরে বললাম যে পালাবে বা অ্যাডজর্ব হবে কেন, তাই না? তার মানে অপশন এ ইজ কারেক্ট, ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ অ্যাডজর্বেট ইন সলিউশন, তাই তো? এটাই আমরা এখানে লিখে রেখেছি। দ্য এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন সলিউশন। As the concentration of adsorbate increase, interaction between adsorbate and adsorbate increase, thus the extent of adsorption increases. তারপর দেখো আমরা কি বলছি, তারপরে বলছি হলো which of the
which of the following is not applicable? Yeah, এটা ইয়ে চারটে অপশন। The following is not applicable to the phenomenon of adsorption. দেখো দেখি, which of the following is not applicable to the phenomenon of adsorption? Adsorption একটা ইকুইলিব্রিয়াম প্রসেস হয়, সেটা আমরা জানি, তাই তো নাকি না? তাহলে Yes, equilibrium Yes, sir. আমরা Delta একটু আগে G দেখলাম less than যে ডেল্টা এইচ ইকুয়াল টু টি ডেল্টা এস হয়, তাই তো? Hmm. হ্যাঁ? আর একটা হয় কি? Yes, sir. হুম, Correct. তাহলে সেটা হয়। এবার আমাদের অপশনগুলো কি কি আছে? ডেল্টা, দেখো এইচ যেটা, সেটা গ্রেটার দ্যান 0, নাকি ডেল্টা জি লেস দ্যান 0, নাকি ডেল্টা এস লেস দ্যান 0, নাকি ডেল্টা ইজ লেস দ্যান 0, কোনটা সেটা বলো। দেখো এখানে আমরা অ্যাবজর্পশনের যে এক্সোথার্মিক প্রসেস, তাহলে ডেল্টা ইজ ক্যান নট বি গ্রেটার দ্যান 0, তাই না? বুঝতে পারলে? হুম। মানে এটা কখনো সম্ভব নয়, কারণ আমরা এক্সোথার্মিক মানে হলো ডেল্টা ইজটা কি, অপশন 4টা হলো কারেক্ট আনসার আছে এখানে, তাই না? 4 তো একদম কারেক্ট বলে দিয়েছি, মানে এক্সোথার্মিক মানে হলো লেস দ্যান 0, 0টাই বড়, 0. হ্যাঁ। ঠিক। কিন্তু সেই সঙ্গে আমাদের ডেল্টা এস যদি আমাদের, দেখো ডেল্টা এস 0 থেকে যদি আমাদের ডেল্টা এস কম হয়, কারণ আমরা তো এখানে দেখলাম ডেল্টা এস ইকুয়াল টু, হ্যাঁ, টি ডেল্টা এস যদি হয়, তাহলে এসটা তো আমাদের এটা যদি আমাদের নেগেটিভ হয়ে যায় তাহলে তো ঠিক না জিনিসটা, তাই না? তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারলে? অর্থাৎ দেখো আমরা ডেল্টা এস লেস দ্যান 0, হ্যাঁ, অর্থাৎ এই যে ডেল্টা এইচটাকে যদি আমাদের এক্সোথার্মিক হতে হয়, তাহলে আমরা ডেল্টা এস নেগেটিভ হলেও হবে, হতেই পারে, তাই না? বা এটার অ্যামাউন্ট যদি আমরা মেজার করি ইকুইলিব্রিয়ামে, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু টি ডেল্টা এটা হবে। তাহলে যেটা অ্যাপ্লিকেবল নয় সেটা হলো যে এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন নয়, তার মানে 0 থেকে কখনো বড় হবে না, ঠিক আছে? বুঝলে ব্যাপারটা? 0 থেকে কি হবে না, ডেল্টা এইচটা বড় হবে না। ক্লিয়ার হয়েছে? Yes, sir. এরপরে দেখো কি বলছি আমরা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফেভারেবল কন্ডিশন ফর দ্য ফিজিক্যাল অ্যাডজর্পশন। আবার সেটা এসছে, প্রেশার হাই হলে তো অ্যাডজর্পশন হতেই পারে, নাকি? হতে পারে। হুম। নেগেটিভ ডেল্টা ইজ তো হতেই পারে, এক্সোথার্মিক তো, তাই না? Yes, sir. ক্রিটিক্যাল টেম্পারেচার অফ অ্যাডজর্পশন অ্যাবজর্বেড হাই টেম্পারেচার। দেখো হাই টেম্পারেচার হলে আমাদের পালাবে, তাই না? তার মানে এটাই রাইট। বোঝা গেছে ব্যাপারটা? যে Yes, sir. টেম্পারেচার যদি হাই হয় তাহলে তো পালাবে, আমরা আগে থেকেই বলছি। অর্থাৎ হাই টেম্পারেচার ইজ নট ফেভারেবল ফর ফিজিক্যাল অ্যাডজর্পশন সিন্স ইট ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। বোঝা গেছে? এটা আমরা অনেকবার বললাম। তারপর দেখো আমরা বলছি যে physical adsorption of gaseous species may change to chemical adsorption with কি, দেখো কি বলছি আমরা, Increase in temperature. physical adsorption of a gas may change to chemical adsorption। আমরা জানি যে ফিজিক্যালটা কেমিক্যালে কনভার্ট হতে পারে যদি আমাদের হাই টেম্পারেচার হয় বা আমাদের এনথালপি অনেকটা বেশি হয়, তাই তো? বোঝা গেছে? তাহলে কেমিক্যালে কনভার্ট হতে পারে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি পেয়ে যেতে পারে। ক্লিয়ার? তার মানে সেটা তো আমাদের আছে ইনক্রিজ ইন টেম্পারেচার। তাহলে এটা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাডজর্পশনটা কখনোই পসিবল নয়। কখন পসিবল নয়, কোথায় পসিবল নয়? হাই টেম্পারেচারে, ঠিক আছে? তাহলে অপশন এটা কারেক্ট। আমরা অপশন 2 ইনক্রিজ ইন টেম্পারেচার, এটা কেমিক্যাল অ্যাডজর্পশন হতে পারে। এবারে ইন দা ফিজিক্স অবজর্পশন absorbent does not show specificity for any particular gas because কি হতে পারে? দেখো enthalpy of adsorption is low, এটা তো ঠিক, তাই কি না? enthalpy of adsorption যেটা সেটা তো কম, বুঝেছো? হ্যাঁ, এটা তো কম, এটা ঠিক। Yes, sir. The involvement of van der Waals force are universal, এটাও ঠিক। Gases involved behave like, দেখো behave like ideal gas। এবার এটা gases involved behave
লাইক আইডিয়াল গ্যাস হলে তো ব্যাপারটা হচ্ছে যে এটা কিরকম, যে তুমি যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে এই যে ফিজিক্স অবজারভেশন, হ্যাঁ, ওখানে আমাদের সবচেয়ে কম ইয়ে থাকবে, কি থাকে? আইডিয়াল গ্যাস হলে কি হয় বলো দেখি, কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে কি বলো? No, sir. তাহলে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন না থাকে তাহলে কি হবে? তাহলে কেন সে অ্যাডজর্ব হবে, তাই না? Hmm. তার মানে গ্যাসেস, দেখো যেটা আমরা বলছি যে এই যে ভ্যান ডার ওয়ালস গ্যাস যেটার জন্য আমাদের অ্যাবজর্পশনটা হয়, ইন ফিজিক্স অবজেকশন অ্যাবজর্বেন্ট ডাজ নট শো স্পেসিফিসিটি, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক পজিশনের জন্য কি হয় আমাদের যে কোনো জায়গায় অর্থাৎ আমরা যদি আইডিয়াল গ্যাসটাকে ইউজ না করি তাহলে যে কোনো জায়গায় কি হতে পারে, অ্যাডজর্ব হতে পারে, বুঝলে? যে কোনো জায়গায় আমাদের অ্যাডজর্ব হতে পারে যদি আমাদের কি থাকে বলো? ফোর্স থাকে, তাহলে সেটা তো স্পেসিফিক নয়, বুঝলে? So force is not specific. হ্যাঁ, না, So force will not be. সবার জন্যই ঠিক। দেখো মানে ব্যাপারটা কি, যে ফোর্সটা তো স্পেসিফিক, মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় একটা ফোর্স থাকবে, আরেক জায়গায় থাকবে না, এরকম কি হয়েছে? No, sir. তাই না? হুম। অর্থাৎ সব জায়গাতেই আমাদের এটা আছে, তার মানে স্পেসিফিক্যালি আমরা বলতে পারি না যে এই জায়গাটাতেই শুধু আমাদের অ্যাডজর্পশন হবে। অর্থাৎ এইগুলো বলছি আমরা এই কারণে, ইন ফিজিক্স অবজারভেশন অ্যাডজর্বেন্ট ডাজ নট শো স্পেসিফিসিটি ফর এনি পার্টিকুলার গ্যাস বিকজ কি ইনভলভ ভ্যান ডার ওয়ালস ফোর্স আর ইউনিভার্সাল, ঠিক আছে? এটা হলো কারণ। ইনভলভ বিহেভ লাইক আইডিয়াল গ্যাস, সে হলো আইডিয়াল গ্যাস হলো তো আমাদের ফোর্সই থাকলো না, ঠিক আছে? কিন্তু আমাদের যেটা স্পেসিফিসিটি তো ব্যাপার নেই, আমার সব জায়গাতেই ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, একটু কম বেশি হতে পারে, যেখানে ডিসপারশন আছে, যেখানে আমাদের পোলারিটি আছে সেখানে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা একটু বেশি হবে, আর যেখানে পোলারিটি নেই সেখানে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা একটু কম হবে, ঠিক আছে? সেটাকে আমরা ডিসপারশন ফোর্স বলছি। কিন্তু তার মানে এই নয় যে স্পেসিফিক ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের আনসার কোনটা হলো? আনসার হলো ডাজ নট শো স্পেসিফিসিটি। কারণটা কি? বিকজ ফিজিক্স অবজারভেশন ইনভলভ ভ্যান ডার ওয়ালস ফোর্স Which are universal. ইউনিভার্সাল। ওকে, এবার আমরা দেখো এখানে বলছি কি, এটা আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, এটা কি আনসারটা কি হবে? Which of the following is an example of absorption? Absorption and adsorption এর পার্থক্য বোঝো তোমরা? অ্যাব মানে একদম ভিতরে টেনে নেবে, তাই না? তাই তো? তাহলে কি হবে বলো? ওয়াটার অন সিলিকা জেল, water on No, sir. calcium chloride, hydrogen sir. on finely divided nickel, oxygen on metal surface, এইগুলো অ্যাকচুয়ালি অ্যাডজর্পশন হয়ে গেল। অক্সিজেন অন মেটাল সারফেসে থাকা মানে তো অ্যাডজর্পশন। ফাইনলি ডিভাইডেড নিকেল যেটা, সেটাও সারফেসেই থাকে, তাই না? সেটাও কি অ্যাডজর্পশন। ওয়াটার অন সিলিকা জেল, অন সিলিকা জেল কথাটা বলছি, অন সিলিকা জেলের উপরে, তাই না? তাহলে সেটা তো কি হবে? অ্যাডজর্পশন। আর ভিতরে টেনে নিল কোনটা? ক্যালসিয়াম ক্লোরাইড সহজেই কি জল টেনে নেবে, একদম ভিতরে শুষে নেবে, তো অর্থাৎ দ্যাট ইজ অ্যাবজর্পশন। ওকে, বোঝা গেছে? Yes, sir. ওকে, তারপর দেখো এখানে আমরা কিছু জিনিস দিয়েছি, সেটা কি? অন দ্য বেসিস অফ ডেটা গিভেন বিলো প্রেডিক্ট which of the following gases shows least absorption on definite amount of charcoal. ওর এটার সবচেয়ে হালকা যে হবে, সবচেয়ে হালকা যে হবে সেই তো দেখো জিনিসটা হলো কম অ্যাডজর্ব হবে। একটু এটা তো বুঝতে হবে যে যে অনেকটা হেভি সে অ্যাডজর্পশন বেশি হবে, সে বসে পড়বে তাড়াতাড়ি, তাই না? কাইনেটিক এনার্জি কমে যাবে। আরেকটা কি, যে ক্রিটিক্যাল টেম্পারেচার যদি আমাদের Increase. তার মানে সে বেশি তাড়াতাড়ি গ্যাসে থাকবে। ক্রিটিক্যাল টেম্পারেচার, হ্যাঁ,
কম মানে সে কম টেম্পারেচারে সে গ্যাসিয়াস কন্ডিশনে থাকবে, ঠিক আছে। ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি মানে ও বেশি টেম্পারেচার পর্যন্ত আমাদের লিকুইড ফর্মে থাকতে পারবে, ঠিক আছে, বোঝা গেছে। অর্থাৎ হাইড্রোজেন এমন একটা গ্যাস যেটা সবচেয়ে লাইট, আর এটাও ঠিক যে এর ক্রিটিক্যাল টেম্পারেচার সেটাও সবচেয়ে লোয়েস্ট, ঠিক আছে। অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার যদি লোয়েস্ট হয় তার মানে ও দেখো যদি 30 কেলভিন হয় তাহলে 30 কেলভিন পর্যন্ত সিস্টেমে থাকবে, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। আর 190 কেলভিন পর্যন্ত মিথেন, এর কেলভিনে কিন্তু সেন্টিগ্রেডে নয়, ঠিক আছে, বোঝা গেছে। তারপর কার্বন ডাই অক্সাইড দেখো 304, তার মানে অল্প কত 31-32 পর্যন্ত আমাদের গ্যাসিয়াস, তারপরে ওর থেকে টেম্পারেচার কমিয়ে দিলেই হ্যাঁ ও আস্তে আস্তে সলিড হতে থাকবে কার্বন ডাই অক্সাইডটা, বোঝা গেছে। সরি, ফার্স্টে লিকুইড তারপরে সলিড হয়ে যাবে একদম। আমরা কার্বন ডাই অক্সাইড থেকে আমরা ইয়ে তৈরি করতে পারি, ড্রাই আইস তৈরি করতে পারি, তাই না? ক্লিয়ার? Yes, sir. Or a laser the value of critical temperature, gaseous laser will be the force of attraction among molecules and least will be the adsorption. এবার দেখো এই পরের একটা অঙ্ক আমরা দিয়েছি, এখানে কি আছে, in which of the following reaction, দেখো in which of the following reactions heterogeneous catalysis is involved. heterogeneous কোথায় আছে এখানে দেখো, ফার্স্ট এটা দেখো সবই গ্যাস, তাই না, তাই তো? Yes, sir. যেটা NO সেটাও গ্যাসিয়াস, তার মানে এটা সবই হোমোজেনিয়াস। এন্ড সেকেন্ডটা দেখো হেটারোজেনিয়াস আছে, একটা সলিড আছে আর বাকিগুলো গ্যাস, তাই কি না? আবার তারপরেরটাও হেটারোজেনিয়াস আছে, দেখো Sir, Fe is solid and N2 and H2 are gas. আর সব গ্যাস আছে, তাই না? তো এটা হতে পারে। এই জন্য আমরা অপশন দিয়েছি, দেখো এরকম Sir, B and C. বি এন্ড সি, Option A. অপশন বি এন্ড সি, ঠিক আছে। এটা বুঝতে পারলে তো অনামিকা? স্যার Hello? এক মিনিট দাঁড়াবেন, লিখছি আমি। হ্যাঁ হ্যাঁ বলো। একটু স্ক্রল করবেন, আমি লিখছি। ও লিখছো, ঠিক আছে। মানে হেটারোজেনিয়াস মানে হলো কোনটা, হেটারোজেনিয়াসটা হলো যেটা আর কি ওই একই ফেজে নেই, তাই তো? প্লাটিনাম আয়রন এরা একই ফেজে নেই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার মানে হেটারোজেনিয়াস। আর যদি এগুলো সবই গ্যাসিয়াস হতো তাহলে এটা হোমোজেনিয়াস হতো, ঠিক আছে। শুধু এটুকু লিখলেই হবে তোমাকে, তোমার তো এখন শুধু কারণগুলো লিখে রাখতে হবে ঠিকঠাক করে। স্যার হয়ে গেছে। তারপর দেখো আমরা কি বলছি, at high concentration of soap in water, দেখো soap behaves as, কিরকম সোপ কিভাবে কাজ করে আমরা অলরেডি দেখেছি, সোপ গুলো কাজ করে এরকম করে এই এই, তাই না, তাই তো? তাহলে এইগুলো কি, এটাকে আমরা কি বলতে পারি, মাইসেলি ফর্ম করে, তাই না, তাই তো? তাহলে সেই Yes, sir. মাইসেলিসটা অ্যাকচুয়ালি কি অ্যাসোসিয়েটেড কলাইড হতে হবে, বুঝলে? যে কলটা হয়ে যায় মানে সাবান কাচার পরে, সেটা অ্যাকচুয়ালি কি অ্যাসোসিয়েটেড কলাইডস, মানে অ্যাসোসিয়েট হয়ে গেল, এই যে বোঝা যাচ্ছে। সার্ফ বা সোডা বা সাবান যাই হোক না কেন, ডিটারজেন্ট কিভাবে কাজ করে, ওরা কি ফর্ম করে অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড কলাইড ফর্ম করে। ক্লিয়ার হয়েছে তো? Sir. High concentration of soap in water, soap behaves as associated colloids. দেখো low concentration behave as normal strong electrolyte or dissociate হয়ে থাকে, কিন্তু যখন হাই কনসেন্ট্রেশন হয় ওরা এইরকম এগ্রিগেট করে দেয়, ঠিক মাইসেলি ফর্ম করে, তাই তো? এটা আমরা বললাম। তারপর দেখো which of the following will show Tyndall effect, অবশ্যই এখানে যদি কলয়েড থাকে তাহলে দেখতে হবে আগে, তাই না? ফার্স্টে দিয়েছি আমরা aqueous solution of soap critical micelle concentration, below micelle concentration হবে না, তাই না?
ক্র্যাপ টেম্পারেচার নিচে তো হবে না, তখন কলয়েড ফর্ম করবে না তো, তাই না? যদি কলয়েড ফর্ম না করে তাহলে তো কি তৈরি হবে না, বলো? টিন্ডাল ইফেক্ট দেখাবে কি? No, sir. ওকে, তাহলে অ্যাকোয়াস সলিউশন অফ সোপ অ্যাবাভ ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ যেটা ক্র্যাপ টেম্পারেচার আমরা বলেছিলাম, সেখানে কিন্তু ওরা কি করবে, মাইসেলি ফর্ম করবে, অর্থাৎ সেখানে কলয়েড ফর্ম করবে, তাই এরা টিন্ডাল ইফেক্ট দেখাবে। অ্যাকোয়াস সলিউশন সেটা তো টিন্ডাল ইফেক্ট দেবে না, এটা ট্রু সলিউশন হয়ে যায়, তাই না? অ্যাকোয়াস সলিউশন অফ সুগার অলসো ট্রু সলিউশন। ক্লিয়ার? এটা বোঝা গেছে তো? তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে aqueous solution of soap above critical micellar concentration, that it আমরা যেটাকে বলেছিলাম অ্যাসিড কলয়েড ফর্ম করবে এন্ড সেটা টিন্ডাল ইফেক্ট দেখাবে। তারপর মেথড বাই হুইচ লায়োফোবিক সল ক্যান বি প্রোটেক্টেড। লায়োফোবিক এন্ড লায়োফিলিক ব্যাপারটা কি ছিল, যে ফিলিক মানে অ্যাট্রাকশন আছে, ফোবিক মানে ফোবিয়া আছে, এই তো? তাহলে দেখো আমরা এখানে বলেছি মেথড বাই হুইচ লায়োফোবিক সল ক্যান বি প্রোটেক্টেড। কি দিয়ে প্রোটেক্ট করতে পারি? অপশন 1 দিয়েছি অ্যাডিশন অফ অপোজিটলি চার্জ সল, তারপরে বলছি বাই অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট। যদি আমরা অপোজিটলি চার্জ সল্ট দেই তাহলে কি হবে, তো প্রেসিপিটেট করতে হবে, তাহলে তার কলয়েড থাকবে না, সল থাকবে কি, বলো? যদি অপোজিটলি No, চার্জ sir. দেই তাহলে তো প্রেসিপিটেট পড়ে যাবে, তাহলে তো আর সল থাকবে না, তাই না? তাহলে সেটা তো আর ঠিক না, তাহলে এটাকে আর প্রোটেক্ট করা হলো কি করে? তার মানে ওটাকে আর তো ডিস্ট্রয় করা হলো। তার মানে বাই অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট। হ্যাঁ, যদি ইলেকট্রোলাইট অ্যাড করি তাহলেই তোমার ভেঙে যাবে। এবার কি ইলেকট্রোলাইট অ্যাড করব? হ্যাঁ, তা তো আমাদের ডিস্টার্ব হবে। যদি আমরা পজিটিভ মানে অপোজিট চার্জ দেই তাহলে প্রেসিপিটেট করে যাবে, যদি সেম চার্জ দিলে ওটার র্যান্ডমনেস আরো ইনক্রিজ করবে, অর্থাৎ তাকে প্রোটেক্ট করা হলো না। অ্যাডিশন অফ লায়োফিলিক, ঠিক আছে, অর্থাৎ লায়োফিলিক সল থাকলে ও সবসময় ওটা থাকে দূরে থাকবে, অর্থাৎ লায়োফোবিয়া আছে, তাই তো? লায়োফোবিক ও লায়োফিলিককে ভয় করবে, ঠিক আছে? তাহলে তো ওর একটা ইউনিক প্রপার্টি রয়েছে, এটা যে লায়োফিলিক কলয়েডস হ্যাভ ইউনিক প্রপার্টি অফ প্রোটেক্টিং লায়োফোবিক সল, কারণ ও সহজে ওর কাছে যাবেই না, তাই তো? তুমি একটুখানি লায়োফিলিক এর কাছে লায়োফোবিক বা লায়োফোবিকের কাছে লায়োফিলিক যদি অ্যাড করো তাহলে ওরা কি করবে না, কাছাকাছি যাবে না, ঠিক আছে? বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি ধরো টেফলন ওয়াটারের মধ্যে ভিজে না, তাই না? টেফলন একটা হাইড্রোফোবিক, তাহলে ওয়াটার তো সহজে কাছে যাবেই না, ভিজবে কি, এরকম ব্যাপারটা। অ্যাডিশন অফ লায়োফিলিক সল, তাহলে লায়োফিলিক সলটা তো লায়োফোবিকের কাছাকাছি যাবে না, কারণ ওর তো ফোবিয়া আছে, ও তো ওর ভিতর ঢুকবে না, ঠিক আছে? আর বয়েল করলে তো আবার ডিস্ট্রয় হয়ে যাবে, চার্জ পার্টিকেল গুলো ডিস্ট্রয় হয়ে যাবে, ও কি করবে, হাইলি মুভমেন্টে থাকবে, হ্যাঁ, ডিস্ট্রয় হয়ে যাবে। বোঝা গেছে? পরের কোশ্চেন, Yes, sir. পরের কোশ্চেন দেখো, ফ্রেশলি প্রিপারেড precipitate sometimes gets converted to colloidal solution by peptidation, এটা তোমরা জানো, তাই না? এটা নতুন করে বলার কিছু নেই তো। পেপটাইজেশনের ডেফিনেশনটাই তো এটা, অনামিতা, শেষে Yes, sir. পেপটাইজেশনের ডেফিনেশনটাই ছিল এটা, ফ্রেশলি প্রিপারেড প্রেসিপিটেট। হ্যাঁ, তাকে আমরা যখন স্টারিং করে হোক, কিছু একটা অ্যাড করে হোক, হ্যাঁ, Converting into a colloid, কনভার্ট করি কিসে, colloidal solution. কলয়েডাল সলিউশন। আচ্ছা, সেটার নামই হলো পেপটাইজেশন, তাই তো? তাহলে আমাদের কি হলো, পেপটাইজেশন ইজ দ্য প্রসেস ইন হুইচ ফ্রেশলি প্রিপারেড প্রেসিপিটেট ক্যান বি কনভার্টেড ইনটু কলয়েডাল সলিউশন। তাহলে এটা হলো আনসার, এই তো? তারপর দেখো, এটা একটা আমরা দেখতেই পাচ্ছি যে এর ওপরে আমাদের কি ধরনের সল আমরা দেব, হ্যাঁ, হুইচ অফ দ্য following electrolytes will have maximum ovulating value of Ag, I
Ag প্লাস। তার মানে এটা একটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কি ধরনের কলাইড বলো দেখি, পজিটিভ কলাইড না নেগেটিভ কলাইডস? Ag আইটাতে প্রেসিপিটেট করেছিল, তার চারদিকে Ag প্লাস, তাই তো? তখন এটা কি পজিটিভ কলাইডস। পজিটিভ কলার। এই পজিটিভ কলাইডস কে আমরা কোগুলেট করতে পারবো কি দিয়ে? নেগেটিভ কলাইডস দিয়ে, তাই না? মানে প্রেসিপিটেট ফেলবো কি দিয়ে? নেগেটিভ কলাইডস দিয়ে, এই সরি নেগেটিভ ইলেকট্রোলাইট দিয়ে বলতে পারি, বা নেগেটিভলি চার্জ পার্টিকেল দিয়ে। তাহলে এখানে যেটা আছে এখানে পজিটিভ নেগেটিভ সবই আছে, সোডিয়াম সালফাইড, সোডিয়াম ফসফেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট। কিন্তু কোনটার কোগুলেটিং পাওয়ার বেশি হবে? কোনটার কোগুলেটিং পাওয়ার বেশি হবে সেটা আমরা Sir, Na3PO4. কেন কেন Sir, because it has more number of higher. There is higher charge. ইয়েস, মানে PO4 এটা 3 মাইনাস, ঠিক আছে, আর Na তো প্লাস, একটা প্লাস, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা দেখেছিলাম হার্ডিসুলস রুল বা জুলস হার্ডি রুল, যেখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে নেগেটিভ চার্জ যদি বেশি হয় তাহলে পজিটিভ চার্জকে কোগুলেট করার চান্স বেশি। অর্থাৎ এই কারণে আমাদের আনসারটা হবে এটা, হায়ার দ্য ভ্যালু অফ অপোজিটলি চার্জ ইলেকট্রোলাইট ফাস্টার উইল বি দ্য রেট অফ কোগুলেশন, তাই তো? এটা কোন রুল ছিল? এটা জুলস হার্ডি রুল, ঠিক আছে, মাথায় থাকবে। এই রুলটার নাম হলো জুলস হার্ডি রুল। পরে কোশ্চেন আমরা বলেছি যে কলাইডাল সিস্টেম হ্যাভিং এ solid substances as a dispersed phase and a liquid. Hello.